हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। डियर फ्रेंड्स, आज के আমরা গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 14 খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। আজকে আমরা দেখো কনসেপ্ট 29 থেকে শুরু করে 35 পর্যন্ত করব। তো 7টা কনসেপ্ট আজকে আমরা করতে চলেছি গ্রামারের, যেগুলো তোমাদের এসএলএসটি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই পুরোটা দেখবে, স্কিপ না করে, আর খাতায় প্রত্যেকটা পয়েন্ট নোট করবে। তো আর একটা ক্লাস আমি দেব, 15টা টোটাল ক্লাস আমি দেব তোমাদের গ্রামার সিরিজে, এবং 40টা কনসেপ্ট আমি কভার করে দেবো এখানে। যারা কিছুই আর পড়োনি গ্রামারের, শুধুমাত্র এই কনসেপ্টগুলোর ওপরেই বেস করে রয়েছো, তাদের জন্য অনেকটাই উপকারী সিদ্ধ হবে এই কনসেপ্টগুলো। ওকে, কারণ সময় তোমাদের হাতে কম, আর অলরেডি 18টা ক্লাস আমি করিয়ে দিয়েছি টেক্সটের। আরও 2টো ক্লাস আমি তোমাদের করাবো, যেখানে পাবলিকেশান ডেট, রিদম, মিটার এগুলো আমি করাবো। আর তোমাদের যে রেটরিকের যে সিরিজটা আমরা করছিলাম, সেখানে আর 3টে ক্লাস আমি দেবো, তাহলে 5টা ভিডিও হয়ে যাচ্ছে। সেখানে আমি কিছু তোমাদের ফিগার অফ স্পিচ যেগুলো কিছু বাকি রয়েছে, আর তোমাদের মিটার বা যেটাকে প্রোজোডি বলা হয়, সেটা নিয়েও আমি একটা ক্লাস নিয়ে আসবো। ওকে, 25 তারিখ পর্যন্ত আমাদের এখানে ভিডিও দেওয়া হবে, এসএলএসটি রিলেটেড ভিডিও 25 তারিখ পর্যন্ত আমি দেব। তারপরে আর এসএলএসটি রিলেটেড ভিডিও আসছে না, একেবারে পরীক্ষার পরে আবার আমরা গ্রামারের সিরিজ নিয়ে হাজির হয়ে যাব। তো অবশ্যই সকলে সাথে থাকবে আর মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকে কনসেপ্ট নাম্বার 29। ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 29, এটা আমরা এজেন্ট নাউন সম্পর্কে জানব। এজেন্ট নাউন্স, এগুলো কি ধরনের নাউন? তো এজেন্ট নাউন হলো সেই সমস্ত নাউন যেগুলো ভার্ব থেকে তৈরি হয়। এবার তুমি বলবে, দাদা ভার্ব থেকে তৈরি হচ্ছে মানে এগুলোকে তো ভার্বাল নাউনও বলতে পারি আমরা। ভার্ব থেকে তৈরি তো হচ্ছে, কিন্তু একটু তফাৎ রয়েছে। সেটা কি? এখানে মনে রাখতে হবে যে ভার্বের সাথে আমরা ইআর অথবা ওআর যদি যোগ করি, তখন যে নাউনটা তৈরি হচ্ছে সেই নাউনটাকেই আমরা এজেন্ট নাউন বলবো। যেমন ধরো ওয়ার্ক, এটা একটা ভার্ব, এর সাথে তুমি ইআর লাগিয়ে দাও, তাহলে কি তৈরি হয়ে গেল? ওয়ার্কার। এই যে ওয়ার্কার নাউনটা তৈরি হয়েছে, এই নাউনটা যদি কি নাউন প্রশ্ন আসে, এবারে সেখানে যদি কোথাও তুমি কমন নাউন না দেখতে পাও অপশানে, তখন তুমি এটার অ্যান্সার করবে এজেন্ট নাউন। আশা করছি ক্লিয়ার বিষয়টা। ঠিক একইভাবে ধরো তোমাকে দিল রান, রানের সাথে যদি আমরা ইআর লাগাই, তাহলে তৈরি হবে রানার। এবারে খেয়াল করে দেখো, রানার বানানে এনটা ডাবল হয়ে যায়। কেন ডাবল হয়ে যাচ্ছে? কারণ রান ওয়ার্ডটার শেষে আছে একটা কনসোনেন্ট, তার আগে একটাই মাত্র ভাওয়েল রয়েছে। এই কারণে এর সাথে যখন আমরা কোনো পার্টিকেল অ্যাড করি সাফিক্স হিসেবে, তখন শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। এটা নিয়ম, সেই অনুযায়ী এটা ডাবল এন হয়ে গেছে, তারপরে ইআর লেগেছে। ইআর যোগ করে এই যে নাউনটা হলো, যদি অপশানে কমন নাউন না পাও, তখন তুমি অ্যান্সার করে আসবে এজেন্ট নাউন। আবার যদি এরকম তোমাকে কনফিউজ করার জন্য দুটোই অপশানে দিয়ে দেয়, কমন নাউনও দিয়েছে আবার এজেন্ট নাউনও দিয়েছে, সেক্ষেত্রেও এজেন্ট নাউন করাটাই বেটার হবে, কারণ মোর স্পেসিফিক অ্যান্সার করতে হয়। স্পেসিফিক যত তুমি যাবে, ততটা তোমার অ্যান্সারটা ততটা কারেক্ট হবে। যেমন ধরো কবিতার ক্ষেত্রে একটা কবিতা, সেই কবিতাটাই ধরো একটা লিরিক, আবার সেই কবিতাটাই ধরো একটা ওড। এবার অপশানে লিরিকও দিয়েছে, ওডও দিয়েছে, তাহলে অ্যান্সার করবো কোনটা? মোর স্পেসিফিক যেটা, অর্থাৎ ওডটা অ্যান্সার করে আসবে এখানে। লিরিক তো সবই, কিন্তু লিরিকের মধ্যেও আবার সেটা ওড, তাহলে ওড অ্যান্সার করে দেবো। লিরিকের মধ্যেও ধরো সেটা হিম, হিম অ্যান্সার করে আসবো। লিরিকের মধ্যেও সেটা আবার এলিজি, এলিজি অ্যান্সার করে আসবো। লিরিক তো সবই, কিন্তু কী ধরনের লিরিক, মোর স্পেসিফিক সবসময় অ্যান্সার হবে। এটা আগেও তোমাদের আমি বলেছি, এখানেও ক্লিয়ার করে দিলাম। তাহলে কমন নাউন আছে, এজেন্ট নাউন আছে, মোর স্পেসিফিক কি? এটা এজেন্ট নাউন, এজেন্ট নাউন অ্যান্সার করে আসবো। ক্যালকুলেটার, এই ক্যালকুলেটার ওয়ার্ডটা এসছে কি থেকে? ক্যালকুলেট। ক্যালকুলেট দেখো, এটা একটা ভার্ব, এর সাথে আমরা ও আর অ্যাড করেছি এবং শেষের ইটা এখানে উঠে যাবে।
কারণ শেষের ইটা উঠে কেন যাচ্ছে, কারণ এখানে সফট সাউন্ড নেই, হার্ড সাউন্ড আছে ট। সফট সাউন্ড যখন থাকে তখন ইটা ওঠে না, ইটা থেকে যায়, এটা আর একটা বিষয়। তো এটা এখানে বলতে গেলে আবার অনেক সময় চলে যাবে এই সফট হার্ডের ব্যাপারটা কি, সেই জন্য আর আমি যাচ্ছি না এই আলোচনাটাতে। জাস্ট জেনে রাখো ক্যালকুলেটের সঙ্গে যখন ও আর যোগ করি ইটা উঠে যায়, ও আর শেষে বসছে, নাউনে পরিণত হচ্ছে, এই নাউনটাকে আমরা এজেন্ট নাউন বলবো। ভার্বের সাথে ইয়ার বা ও আর যোগ হয়ে যে নাউনটা তৈরি হচ্ছে এটা একটা এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ কর্তা, ডুয়ার, ওয়ার্কার এও একজন ডুয়ার, রানার একজন ডুয়ার, ক্যালকুলেটর একজন ডুয়ার। তাহলে এইগুলোকে আমরা এজেন্ট নাউন হিসেবে বলি। তাহলে কনসেপ্ট নাম্বার 29 আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যাব কনসেপ্ট নাম্বার 30। তো ডিয়ার ফ্রেন্ডস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হতে চলেছে আমাদের। কনসেপ্ট নাম্বার 30, ক্লেপ্ট সেন্টেন্স। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা ক্লেপ্ট সেন্টেন্স বিষয়টা একটু বুঝিয়ে দাও। তো চলো ক্লেপ্ট সেন্টেন্স নিয়ে কিছু আলোচনা করা যাক। তো ক্লেপ্ট জিনিসটা কি? আমরা অনেক সময় বলি যে ক্লেপ্ট হুপড। ক্লেপ্ট হুপড মানে কি? হুপ মানে হচ্ছে খুর। ক্লেপ্ট শব্দের অর্থ দ্বিধা বিভক্ত, যেটা বিভক্ত, যেটা স্প্লিটেড। অর্থাৎ যেমন গরুর খুর কেমন থাকে দেখবে, মাঝখান দিয়ে কাটা থাকে, বিভক্ত থাকে, সেই জন্য একে বলা হয় ক্লেপ্ট হুপড অ্যানিমাল। তার মানে এই ক্লেপ্ট শব্দের অর্থ হচ্ছে স্প্লিট, অর্থাৎ ভাঙা, বিভক্ত করা। এবার তোমাকে একটা সিম্পল সেন্টেন্স দিচ্ছে, সেই সিম্পল সেন্টেন্সটাকে ভেঙে তুমি কি করছো? কমপ্লেক্স সেন্টেন্স বানাচ্ছ। কেন? কারণ সিম্পল সেন্টেন্সের মধ্যে এমন একটা ওয়ার্ড বা এমন একটা এলিমেন্ট রয়েছে যে এলিমেন্টটাকে তুমি জোর দিতে চাইছো, এমফ্যাসিস করতে চাইছো। সেই কারণে এই ক্লেপ্ট, এই যে কনসেপ্টটা, এটা গ্রামারে ইউজ করা হয়। চলো এক্সাম্পল দেখা যাক। আমি তোমাদের দেখো ক্লেপ্ট অনেক ধরনের হয়, তো সমস্ত টাইপ আমাদের জেনে লাভ নেই। যেগুলো প্রধান প্রধান টাইপ ক্লেপ্টের সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, আর একটাই মাত্র এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দেবো। দেখো কত সহজ বিষয়টা। আমি যদি প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুল বলতে যাই এখানে, তাহলে কিন্তু অনেক কঠিন মনে হবে তোমাদের, কিন্তু এক্সাম্পলের সাহায্যে খুব সহজে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। যেমন ধরো তোমাকে বললো আই নিড ইয়োর হেল্প। তাহলে এখানে দেখো এই যে সেন্টেন্সটা, এটা একটা সিম্পল সেন্টেন্স। কী করে বুঝলাম সিম্পল সেন্টেন্স? কারণ একটাই মাত্র এখানে ফাইনাইট ভার্ব রয়েছে এবং একটাই মাত্র সাবজেক্ট রয়েছে, সেই জন্য এটা একটা সিম্পল সেন্টেন্স। বেশ, এটা তো বোঝা গেল। এবারে আমি বলতে চাইছি যে এখানে কতগুলো এলিমেন্ট আছে দেখো। একটা হচ্ছে এই একটা এলিমেন্ট সাবজেক্ট, ভার্ব এই একটা এলিমেন্ট, ইয়োর হেল্প অবজেক্ট এই একটা এলিমেন্ট। এই এলিমেন্টগুলোর মধ্যে আমি চাইছি যে আমি এই এলিমেন্টটার উপরে জোর দেব, ফোকাস করব। তাহলে এই এলিমেন্টটাতে ফোকাস যখন আমি করব, তখন সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো আমি, তবেই এটাকে ভেঙে লিখতে পারবো, একটা এলিমেন্টের উপরে জোর দিতে পারবো। তাহলে কিভাবে লিখবো? ইট ইজ আই হু নিড ইয়োর হেল্প। এটা হলাম আমি, যার তোমার সাহায্যের প্রয়োজন। এটা আমি, যার তোমার সাহায্যের প্রয়োজন। এখানে বলেছিলাম আমার তোমার সাহায্যের প্রয়োজন। এই যে আমার, এর ওপরে আমি জোর দিতে চাইছি সাবজেক্টের উপরে, সেই জন্য এটাকে আমি ভেঙে কি বানিয়ে দিয়েছি? কমপ্লেক্স বানিয়ে দিয়েছি এবং এখানে জোর দিয়েছি আইটাতে, সেই জন্য লিখেছি ইট ইজ আই, এটা হলাম আমি, যার তোমার সাহায্যের প্রয়োজন। তাহলে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, স্প্লিট হয়ে গেছে এবং একটা মাত্র এলিমেন্টের ওপরে ফোকাস। এইটা কি বলা হয়? ক্লেপ্ট। আশা করছি ক্লিয়ার। এবারে যে ক্লেপ্ট ইট দিয়ে শুরু হবে সেই ক্লেপ্টটাকে বলে নর্মাল ক্লেপ্ট। তাহলে এই যে ইট ইজ আই হু নিড ইউর হেল্প, এটা হলো একটা নর্মাল ক্লেপ্ট। এটা কি আবার যেহেতু ইট দিয়ে শুরু হয়েছে সেই জন্য ইট ক্লেপ্টও বলা হয়। তাহলে তোমরা খাতায় নোট করো, প্রথমে আমি যা যা বৈশিষ্ট্য বললাম ক্লেপ্টের, সেই বৈশিষ্ট্যগুলো আগে লিখে নাও। তারপরে প্রথম টাইপে লেখো যে ইট ক্লেপ্ট বা নর্মাল ক্লেপ্ট। তাহলে ইট দিয়ে যদি শুরু হয় সেটা হচ্ছে নর্মাল ক্লেপ্ট। আচ্ছা ফ্রেন্ডস বলো তো, যদি এখানে থাকতো, আচ্ছা এই যে নিড ওয়ার্ডটা লিখেছি, নিড ভার্বটা, এটা আমি নিড লিখবো নাকি নিডস লিখবো? এটা দেখি বলতে পারো কি? বলো, নিডস হবে নাকি নিড হবে? যারা নিড বলেছো একদম কারেক্ট, যারা নিডস বলেছো একটু নিজেদের
পরিবর্তন করে নাও, কারেকশান করে নাও। কেন এটা নিড হচ্ছে? তুমি বলবে এখানে সাবজেক্ট দাদা হু আছে, হু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে তো নিডস লেখা উচিত না, একেবারেই না। এই যে হুটা বসে রয়েছে এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যেটা, সেই রিলেটিভ প্রোনাউন নিজে কখনো ভার্ব নেয় না, সেই রিলেটিভ প্রোনাউন যে অ্যান্টিসিডেন্টের জন্য বসেছে সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব নেবে। তাহলে হুয়ের অ্যান্টিসিডেন্ট কোনটা? অ্যান্টি মানে আগে, আর একটা অ্যান্টি আছে যেটার মানে বিরোধী, সেটা ANTI, আর এটা হচ্ছে ANTE, এই অ্যান্টি মানে আগে। তাহলে এর আগে যে নাউন বা প্রোনাউনটা বসে আছে সেটাই এর অ্যান্টিসিডেন্ট, আর সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে এই হুয়ের অ্যান্টিসিডেন্ট কি এখানে? আই। তাহলে আয়ের সঙ্গে নিডস কোনো দিন হবে না, নিড হবে। যদি এখানে হি থাকতো, ইট ইজ হি, তখন আমরা করতাম হু নিডস। এবার তুমি বলবে ইট ইজ হি লেখা আছে, তাহলে আমি কি করব এখানে? ইট ইজ হি লিখবো নাকি ইট ইজ হিম লিখবো? ইট ইজ আই লিখবো নাকি ইট ইজ মি লিখবো? তাহলে এই কনসেপ্টটা আগে একবার আমি তোমাদের বলেছিলাম যে যখনই দেখবে ইন্ট্রানজিটিভ ভার্ব আছে, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে মনে রাখবে সাবজেক্টিভ ফর্মটা আসে, অবজেক্টিভ ফর্মটা নয়। ওই জন্য ইট ইজ মি লেখা যাবে না, ইট ইজ আই লিখতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে দেখো একটা কনসেপ্ট থেকেই আমি আবার কতগুলো কনসেপ্ট তোমাদের এখানে বলে দিলাম। তাহলে প্রথম হলো আমাদের নাম্বার 1 নর্মাল ক্লেপ্ট। এবার আমি কি করছি, আমি এবারে এই যে ইওর হেল্প আছে না, এই ইওর হেল্পটাকে ফোকাস করতে চাইছি, এই এলিমেন্টটাতে ফোকাস করতে চাইছি। তাহলে আমি এটাকে কিভাবে লিখছি দেখো, এখানে আমি এরকম লিখব, হোয়াট আই নিড ইজ ইওর হেল্প। যে জিনিসটা আমার প্রয়োজন সেটা আর কিছুই নয়, সেটা হলো শুধুমাত্র তোমার হেল্প। যেটা আমার প্রয়োজন সেটা আর কিছুই নয়, সেটা হলো শুধুমাত্র তোমার হেল্প। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই আই নিড ইওর হেল্প থেকেই এটা এসেছে, আগেরটাও এখান থেকেই এসেছিল। এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুটোই আমরা সিম্পল সেন্টেন্সকে ভেঙে পাচ্ছি। হোয়াট দিয়ে শুরু হচ্ছে এই ক্লেপ্টটা, তাহলে এটাও একটা ক্লেপ্ট সেন্টেন্স, এটা বুঝে গেছো। কেন ক্লেপ্ট হলো দাদা? কারণ বলেছি সিম্পল থেকে কমপ্লেক্স করব, এটাকে ভাঙবো এবং কোনো একটা এলিমেন্টের উপরে জোর দেব, তাহলে সব শর্তগুলো মিলে গেছে আমাদের। তাহলে এটা একটা ক্লেপ্ট, এটা আমরা বুঝে গেছি। এবারে এই ক্লেপ্টটা শুরু হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, সেই কারণে এই ক্লেপ্টটার নাম হলো WH ক্লেপ্ট, CLEFT ক্লেপ্ট বানান, ওকে, WH ক্লেপ্ট। আবার একেই আবার সিউডো ক্লেপ্টও বলা হয়, PSEUDO। সিউডো মানে ছদ্ম, ক্লেপ্ট ছদ্ম, একটা ক্লেপ্ট সেন্টেন্স, এটাও বলতে পারি আমরা। তাহলে যেটাই WH ক্লেপ্ট সেটাই হচ্ছে সিউডো ক্লেপ্ট। কোনটা হবে? যেটা হোয়াট দিয়ে শুরু হবে বা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। হোয়াট আই নিড ইজ ইওর হেল্প। এবার দেখো আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি, বিষয়টা এক, মিনিংটা সেম, শুধু স্ট্রাকচারটা আমি পাল্টে দিচ্ছি, আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। ইওর হেল্পটাকে প্রথমে নিয়ে চলে আসছি আমি। তাহলে কিভাবে লিখবো এটাকে? ইওর হেল্প ইজ হোয়াট আই নিড। তোমার সাহায্যই হলো সেই জিনিসটা যেটা আমার দরকার। আগে কি বলেছিলাম? যেটা আমার দরকার সেটা হলো তোমার সাহায্য। এবার বলছি তোমার সাহায্যই হলো সেটা যেটা আমার দরকার। জাস্ট আমি ঘুরিয়ে দিয়েছি এটাকে, আর কিচ্ছু করিনি। তাহলে WH যে ক্লজটা ছিল সেটা শেষে নিয়ে চলে গেছি। এটাও একটা ক্লেপ্ট সেন্টেন্স, আর যেহেতু আমি সিউডো ক্লেপ্টের উল্টো লিখেছি এটাকে, এই জন্য এই ক্লেপ্টটার নাম রিভার্স সিউডো ক্লেপ্ট। তাহলে এটা তোমরা নোট করে নাও, এটার নাম হচ্ছে রিভার্স সিউডো ক্লেপ্ট। তাহলে কেন রিভার্স সিউডো ক্লেপ্ট হলো? আবার এটা যেহেতু WH ক্লেপ্টেরই উল্টো, এটাকে আবার রিভার্স WH ক্লেপ্টও বলতে পারি আমরা, যা ইচ্ছা, রিভার্স সিউডো অথবা রিভার্স WH, যা খুশি বলতে পারো। তাহলে দেখেই বুঝতে পারছো কি হয়েছে, কিছুই করিনি আমি, খুব সিম্পল বিষয় এটা। আই নিড ইওর হেল্প, ইওর হেল্পে আমি জোর দিতে চাইছিলাম, সেই জন্য লিখেছি হোয়াট আই নিড ইজ ইওর হেল্প। এই হোয়াট আই নিড ইজ ইওর হেল্প WH দিয়ে শুরু হয়েছে এবং এটা একটা ক্লেপ্ট, সেই জন্য এর নাম WH ক্লেপ্ট। এবং সিউডো ক্লেপ্ট, কারণ নর্মাল ক্লেপ্ট ইট দিয়ে শুরু হয়, এটা শুরু হয়নি অথচ ক্লেপ্ট, সেই জন্য এটা ছদ্মবেশী ক্লেপ্ট, সিউডো ক্লেপ্ট। আর এই সিউডো ক্লেপ্টকে উল্টো করে দিয়েছি আমি, সেই জন্য নাম হয়ে গেছে রিভার্স সিউডো ক্লেপ্ট। কতটা সহজ দেখো। তাহলে তিনটে ক্লেপ্ট তোমরা ক্লিয়ার করে ফেললে, নর্মাল ক্লেপ্ট বা ইট ক্লেপ্ট, সিউডো ক্লেপ্ট এবং
রিভার্স সিউডো ক্লেপ্ট। চলো আর একটা ক্লেপ্ট আমি তোমাদের বলে দিই। নেক্সট যে ক্লেপ্টটা, এটা হচ্ছে এই যে সেন্টেন্সটা ছিল আমি তোমাদের বলেছি এটা দিয়েই দেখাবো আমি তোমাদের, আই নিড ইয়োর হেল্প, এই সেন্টেন্সটা দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি এরকম বলি অল আই নিড ইজ ইয়োর হেল্প, যেটা আমার দরকার সব কিছু সেটা হচ্ছে তোমার সাহায্য, মানে তোমার সাহায্যই হলো সব কিছু যেটা আমার লাগবে, এর বাইরে আর কিছু লাগবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো অল আই নিড ইজ ইয়োর হেল্প, এটাও একটা ক্লেপ্ট সেন্টেন্স, কারণ একটা সিম্পল সেন্টেন্সকে স্প্লিট করে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স বানিয়েছি এবং একটা এলিমেন্টের ওপরে জোর দিয়েছি, তাহলে এটাকে ক্লেপ্ট বলবো। শুরু হয়েছে অল দিয়ে, তাই এটাকে আমি নর্ম্যালও বলতে পারবো না, সিউডোও বলতে পারবো না, রিভার্স সিউডোও বলতে পারবো না, তাহলে এটাকে কি বলবো, কি দিয়ে শুরু হয়েছে, অল দিয়ে, তাই এটাকে অল ক্লেপ্ট বলবো। যেহেতু অল দিয়ে শুরু হয়েছে এটারই নাম হয়ে যাবে তাহলে অল ক্লেপ্ট সেন্টেন্স। ক্লিয়ার হয়ে গেল? তাহলে অল ক্লেপ্ট জিনিসটা কি? তাহলে 4 ধরনের ক্লেপ্ট দেখো একটাই মাত্র সেন্টেন্স থেকে আমি দেখিয়ে দিলাম, আই নিড ইয়োর হেল্প। ইট ইজ আই হু নিড ইয়োর হেল্প, নর্মাল ক্লেপ্ট। হোয়াট আই নিড ইজ ইয়োর হেল্প, সিউডো ক্লেপ্ট। ইয়োর হেল্প ইজ হোয়াট আই নিড, রিভার্স সিউডো ক্লেপ্ট। অল আই নিড ইজ ইয়োর হেল্প, অল ক্লেপ্ট। লাস্ট আর একটা ক্লেপ্টের টাইপ আছে, এটা আমি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে যদি এরকম বলে এ বার্ড লিভস ইন দ্য ট্রি, এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স দেখতে পেয়েছো, একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে, একটাই মাত্র সাবজেক্ট আছে, তাহলে সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমি কমপ্লেক্স বানাই এবং একটা এলিমেন্টে জোর দিই সেটাই হবে ক্লেপ্ট। এবার কিভাবে করব, দেয়ার ইজ এ ট্রি, বা এরকম উল্টোটা বলতে পারি, দেয়ার ইজ এ বার্ড হুইচ লিভস ইন দ্য ট্রি। হলো, দেয়ার ইজ এ বার্ড হুইচ লিভস ইন দ্য ট্রি। একটি পাখি রয়েছে, যে পাখিটা গাছটায় বাস করে। এখানে শুধু বলেছিলাম গাছটাতে একটা পাখি বাস করে, এখানে বলেছি একটি পাখি আছে যেটা গাছে বাস করে, তাহলে এখানে আমি জোর দিলাম বার্ডটার উপরে। তাহলে এখানে আমাদের ফোকাসড এলিমেন্ট হচ্ছে বার্ড। শুরু হয়েছে ক্লেপ্টটা কি দিয়ে, দেয়ার দিয়ে। যেহেতু দেয়ার দিয়ে শুরু হয়েছে এই ক্লেপ্টটা, সেই জন্য এর ক্লেপ্টটার নামটা কি হবে তোমরা নিজেরাই বলতে পারবে। অল দিয়ে শুরু হয়েছিল, অল ক্লেপ্ট। ডব্লিউএইচ দিয়ে শুরু হয়েছিল, ডব্লিউএইচ ক্লেপ্ট। ইট দিয়ে শুরু হয়েছিল, ইট ক্লেপ্ট। তাহলে দেয়ার দিয়ে শুরু হয়েছে, দেয়ার ক্লেপ্ট। তাহলে এটার নাম হয়ে যাবে দেয়ার ক্লেপ্ট। এইবার এই যে দেয়ারটা আছে, এই দেয়ারটার পার্টস অফ স্পিচ কি বলতো? এই দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। ইয়েস, এটা অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? এটা সেন্টেন্স শুরু করছে, ইন্ট্রোডাকশনস হচ্ছে, সেই জন্য এটাকে বলে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এবার যদি বলি দেয়ার ইজ এ বার্ড দেয়ার, সেখানে একটা পাখি আছে, এই দেয়ারটার কোনো মানে নেই, এর কোনো মিনিং নেই, এটা মিনিংলেস, শুধুমাত্র সেন্টেন্সটাকে স্টার্ট করার জন্য আসছে ইন্ট্রোডাক্টরি হিসেবে, সেই জন্য এটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। কিন্তু এবার দেখো বললাম ওখানে একটা পাখি রয়েছে, এই দেয়ারটার একটা অর্থ রয়েছে, এটা একটা প্লেস বোঝাচ্ছে। কিন্তু এই যে দেয়ারটা আছে, দেয়ার ইজ এ বার্ড, এই দেয়ারটা আবার মিনিংলেস, শুধুমাত্র ইন্ট্রোডাকশনের জন্য আসছে। তাহলে এই শুরুর দেয়ারটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এটা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব। আর এই যে দেয়ারটা, এটাও একটা অ্যাডভার্ব, কিন্তু এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, কারণ এটা একটা স্থান বোঝাচ্ছে। তাহলে দুটো দেয়ারের মধ্যে তফাৎ কি সেটা তোমরা বুঝে গেছো। এবার প্রশ্ন হচ্ছে দাদা এই সেন্টেন্সটা কি ক্লেপ্ট সেন্টেন্স? না, কখনোই না, এটা ক্লেপ্ট সেন্টেন্স না, কারণ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। এখানে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের উপর জোরও পড়েনি, একটা সিম্পলকে কমপ্লেক্স বানিয়েছি স্প্লিট করে, এরকম কিছুও না, তাই এটা ক্লেপ্ট নয়। জাস্ট আমি তোমাদের এই দেয়ারটা কি এটা বোঝানোর জন্য বললাম। চলো এখান থেকে আরও একটা কনসেপ্ট আমরা দেখে নিই। চলছে আমাদের সেই 30, কিন্তু বলে দিচ্ছি আমি তোমাদের অনেক কিছু, অনেক কনসেপ্ট এখানে। দেয়ার ইজ এ বার্ড হুইচ, বেশ, এখানে আমাকে বলো তোমরা, এখানে কি আমি দ্যাট বসাতে পারি? হুইচের বদলে দ্যাট কি বসতে পারে না? পারে না, বলো। হ্যাঁ, বসতে পারে। কেন? দেখো এখানে একটা বিষয় আছে, মনে রাখবে যে মনুষ্যেতর প্রাণী যেগুলো, অর্থাৎ অ্যানিম্যাল অথবা বার্ড যদি হয়, এদের জন্য রিলেটিভ প্রোনাউন হিসাবে আমরা দ্যাটও আনতে পারি,
আমরা চাইলে হুইচও আনতে পারি। বেশ, বোঝা গেল। ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ বস্তু যাদের প্রাণ নেই, সেই বস্তুর জন্য রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কি নিয়ে আসবো? সেম জিনিস, আমরা হুইচও আনতে পারি, আমরা দ্যাটও আনতে পারি চাইলে। ক্লিয়ার? কিন্তু যেটা তোমাকে মাথায় রাখতে হবে যে যদি বেবি বলে, বেবি বা চাইল্ড বলে, এর জন্য রিলেটিভ প্রোনাউন হিসেবে কখনোই দ্যাট আনবে না, এর জন্য সবসময় তোমরা হুইচ নিয়ে আসবে। আশা করছি ক্লিয়ার। তাহলে অ্যানিম্যাল আর বার্ড যদি হয়, এদের জন্য দ্যাটও বসতে পারে, হুইচও বসতে পারে। ইনঅ্যানিমেট অবজেক্টের জন্য হুইচও বসতে পারে, দ্যাটও বসতে পারে। বেবির জন্য হুইচ বসবে। আর যদি কোনো নাউন হয় যেটা ব্যক্তিবাচক নাউন, তাহলে যদি থাকে কোনো নাউন, ব্যক্তিবাচক নাউন, যেমন ধরো বললো ম্যান বা ধরো বললো বয়, এর সাথে সাধারণভাবে আমরা জানি যে হু বসে, যেহেতু ব্যক্তিবাচক। এটা অ্যানিমেট, এটা যেহেতু ব্যক্তিবাচক হচ্ছে, কিন্তু এর সাথে আবার দ্যাটও বসতে পারে, কিন্তু হুইচ কোনো দিন বসবে না। হু বসে 90% ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে দ্যাট বসে, কিন্তু কখনোই হুইচ বসবে না। এবার প্রশ্ন হচ্ছে দ্যাট কখন বসবে? দ্যাট তখনই বসবে যদি এই নাউনটার আগে একটা থাকে দ্য সেম অথবা দ্য অনলি। যদি এদের তুমি দেখতে পাও দ্য সেম আছে অথবা দ্য অনলি আছে, অথবা ফিউ আছে, এ ফিউ আছে, দ্য ফিউ আছে, অথবা সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ আছে, এই সমস্ত ক্ষেত্রে মনে রাখবে এই ব্যক্তিবাচক নাউনের সাথে কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা হু বসাবো না, আমরা দ্যাট বসাবো। হি ইজ দ্য সেম বয়, হু লেখা যাবে না। হি ইজ দ্য সেম বয় দ্যাট। শি ইজ দ্য অনলি গার্ল দ্যাট। হি ইজ দ্য বেস্ট বয় দ্যাট। তাহলে সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ দ্য সেম, দ্য অনলি, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, এদের সাথে মনে রাখবে যদি কোনো পার্সোনাল প্রোনাউন আসে, নাউন আসে, ব্যক্তিবাচক কোনো নাউন আসে, সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুয়ের বদলে দ্যাট বসাই। বেশ, চলো কোথা থেকে কী সব আমি তোমাদের বলছি। আমাদের কনসেপ্ট ছিল ক্লেপ্ট নিয়ে। তাহলে আমাদের 5টা টাইপ হয়ে গেল ক্লেপ্টের। নর্মাল ক্লেপ্ট তোমরা বুঝে গেছো, সিউডো ক্লেপ্ট শিখে ফেললে, রিভার্স সিউডো ক্লেপ্ট জেনে গেছো, অল ক্লেপ্ট শিখে গেলে, দেয়ার ক্লেপ্ট বুঝিয়ে দিলাম। আরও ক্লেপ্ট আছে, যেমন ইফ বিকজ ক্লেপ্ট বলে একটা ক্লেপ্ট হয়, তবে এটা আমি বলবো না তোমাদের, কারণ অনেকে এটাকে ক্লেপ্ট বলে ধরেনও না, এটাকে কন্ডিশনাল হিসেবেই ধরেন, তো সেটাকে বাদ দাও। এই 5টা ক্লেপ্ট তোমরা জেনে রাখো, এই 5টাই ইম্পর্টেন্ট। যদি আসে এর মধ্যেই দেবে তোমাদের ক্লেপ্টে। তাহলে ক্লেপ্ট আমাদের কমপ্লিট ফ্রেন্ডস। আশা করছি তোমাদের এবার চিনতে আর কোনো অসুবিধা হবে না যদি ক্লেপ্ট সেন্টেন্স আসে। চলো নেক্সট কনসেপ্ট আমরা যাই, কনসেপ্ট নাম্বার 32। আরও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা আসছি, যেটার জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে, রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। এই জিনিসটা কি? তো যেটাকে আমরা রেস্ট্রিকটিভ ক্লজ বলি সেটাকেই আমরা ডিফাইনিং ক্লজ বলি, যেটাকে আমরা নন রেস্ট্রিকটিভ ক্লজ বলি সেটাকে আবার আমরা নন ডিফাইনিং ক্লজও বলতে পারি। তো এর সাথে সাথে তোমরা দেখতে পাবে যে এটাকে এসেনশিয়াল ক্লজও বলে, যেটাকে আমরা ডিফাইনিং ক্লজ বলছি, যেটাকে আমরা রেস্ট্রিকটিভ ক্লজ বলছি, সেটাকে আবার আমরা এসেনশিয়াল ক্লজও বলতে পারি। আবার এটাকে দ্যাট ক্লজও বলে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট দিয়ে শুরু হয়, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয়। আর যেটাকে আমরা নন ডিফাইনিং বললাম সেটাকে নন রেস্ট্রিকটিভও বলা হয়, সেটাকে আবার প্যারেন্থেটিক্যাল ক্লজও বলা হয়, কারণ প্যারেন্থেসিস হিসেবে সেটা সেন্টেন্সে ব্যবহার হয়। তাহলে আলাদা আলাদা নাম আছে, বিষয়টা এক। তো চলো দেখে নিই রিলেটিভ ক্লজ কি, এটা তোমরা জানো ভালো করে। কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে যে নাউনটা থাকে বা প্রোনাউনটা থাকে, সেই নাউন বা প্রোনাউনকে ব্যাখ্যা করার জন্য তার সম্পর্কে অনেক সময় কিছু এক্সট্রা তথ্য দেয় একটা ক্লজ, বা তার সম্পর্কে সেই নাউন বা প্রোনাউন যেটা অ্যান্টিসিডেন্ট হিসেবে আসে, সেই অ্যান্টিসিডেন্টটার সম্পর্কে এক্সট্রা তথ্য দিতে পারে একটা ক্লজ, অথবা সেই অ্যান্টিসিডেন্টটাকে নির্দিষ্ট করে অর্থাৎ ডিফাইন করে যে ক্লজ, সেই ক্লজটাকে আমরা বলি রিলেটিভ ক্লজ। যেহেতু নাউন বা প্রোনাউনের পরে আসছে, তার সম্পর্কে বলছে, সেই জন্য এটা কাজ করছে অ্যাডজেক্টিভের, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে সব সময়। তাহলে রিলেটিভ ক্লজ হচ্ছে আসলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা একটা নাউন বা প্রোনাউনের পরে আসবে, সেই নাউন বা প্রোনাউনটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। সেই অ্যান্টিসিডেন্টটাকে দুভাবে ব্যাখ্যা করবে, হয় তার সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য দেবে যে তথ্যটা না দিলেও চলতো,
অথবা এমন কিছু তথ্য দেবে যেটা না দিলে কমপ্লিট হবে না সেন্টেন্সটা, বা সেন্সটা কমপ্লিট হবে না, অথবা আমরা বুঝতে পারবো না যে কোন অ্যান্টিসিডেন্টের কথা বলা হচ্ছে। তাহলে এই দু রকমের যে ক্লজ হচ্ছে, দুটোই রিলেটিভ ক্লজ, কিন্তু যে ক্লজটা এক্সট্রা তথ্য দিল যেটা না দিলেও চলতো, সেইটাকে বলি আমরা নন রেস্ট্রিকটিভ ক্লজ বা নন ডিফাইনিং ক্লজ বা প্যারেন্থেটিক্যাল রিলেটিভ ক্লজ। আর যে ক্লজটা অ্যান্টিসিডেন্টের সাথে না বসালে অ্যান্টিসিডেন্টটাকে আমরা চিনতে পারতাম না যে কার কথা বলা হচ্ছে এখানে, সেই ক্লজটাকে আমরা বলবো রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ বা ডিফাইনিং রিলেটিভ ক্লজ বা এসেনশিয়াল রিলেটিভ ক্লজ বা দ্যাট ক্লজ। আশা করছি সংজ্ঞা বুঝে গেছো, বিষয় কি বুঝে গেছো। এক্সাম্পলে আসা যাক। আগে আমি লিখে নিই এক্সাম্পল, তারপর তোমরা নোট করো। এই রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ এর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখানে আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি। এই এক্সাম্পলগুলো যদি তোমরা বুঝে নাও তাহলে আর কোনো, আমি তোমাদের বলছি, আর কোনো সমস্যা থাকবে না রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ বিষয়টা নিয়ে। তাহলে প্রথম দেখো, ডগস দ্যাট লাইক ক্যাটস আর রেয়ার। আগে বলো প্রিন্সিপাল ক্লজ কোনটা আর রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা। ডগস আর রেয়ার এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দ্যাট লাইক ক্যাটস এই যে ক্লজটা এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন ধরনের হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা যেহেতু ডগ সম্পর্কে বলছে তাহলে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। দেখো ক্লজও কমপ্লিট হয়ে যাবে আমাদের এখানে। তাহলে এটা হয়ে গেল কি রিলেটিভ ক্লজ। এবার প্রশ্ন হচ্ছে রিলেটিভ ক্লজ দু ধরনের হয়, একটাকে বলে রেস্ট্রিকটিভ, একটা নন রেস্ট্রিকটিভ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই রিলেটিভ ক্লজটা রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ, এটা বোঝার জন্য সবথেকে সহজ উপায় তুমি এই ক্লজটাকে চেপে ধরো, ভাবো এটা নেই। এবার শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজটা পড়ো। যদি তোমার পড়ে মনে হয় যে কমপ্লিটলি ক্লিয়ার সেন্স আসছে, কোনো রকম ভেগ সেন্স আসছে না, বা একটা রিডিকিউলাস অর্থ কিছু করছে না, বা ইনকমপ্লিট সেন্স হচ্ছে না, তাহলে তুমি বুঝে যাবে যে এই যে ক্লজটা এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ। তাহলে চলো দেখি আমরা। ডগস আর রেয়ার, কুকুর হচ্ছে খুব রেয়ার, যেটা দেখাই যায় না। কি মনে হচ্ছে তোমাদের এই প্রিন্সিপাল ক্লজটা পড়ে? এটা কি একটা সেন্স কোনো অর্থ করছে? না, সেন অর্থ তো করেনি এটা। এটা শুনেই আমাদের অদ্ভুত লাগছে, এই এটা আবার কি, কুকুর রেয়ার এখন কখনো হতে পারে নাকি? না। তাহলে একটা রিডিকুলাস অর্থ চলে আসছে না। তাহলে নিশ্চয়ই এর কুকুরের পরে যে ক্লজটা রয়েছে, যে ক্লজটা কুকুর সম্পর্কে বলছে, সেই ক্লজটা এই কুকুরকে কি করছে, যেটা অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্টটাকে বেঁধে দিচ্ছে বা নির্দিষ্ট করে দিচ্ছে যে আমি ওই কুকুরগুলোর কথা বলছি। এই ক্লজটা যদি না আসে তাহলে সেন্সটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, ঠিক ক্লিয়ার নয়, ভেগ হয়ে যাচ্ছে, ইনকমপ্লিট হচ্ছে, রিডিকিউলাস হচ্ছে। বোঝা যাচ্ছে বিষয়টা কি? তাহলে দ্যাট লাইক ক্যাটস, সেই সমস্ত কুকুরগুলোর কথা বলা হচ্ছে যে কুকুরগুলো বেড়াল পছন্দ করে। এরকম কুকুর খুব কম দেখা যায়। তাহলে এই যে যারা বেড়াল পছন্দ করে, এই যে ক্লজটা, এটাকে আমরা বলবো একটা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। লিখছে না এটা, চলো ব্ল্যাক ইউজ করা যাক। রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। আশা করছি আর তোমাদের কোনো কনফিউশন নেই রেস্ট্রিকটিভ ক্লজ চেনার জন্য। আর যেটা রেস্ট্রিকটিভ নয় সেটা কি হবে, সেটা নন রেস্ট্রিকটিভ হবে, সিম্পল বিষয়। তাহলে এটা নোট করে নাও, এই যে ক্লজটা দ্যাট লাইক ক্যাটস, এটা হয়ে গেল রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। ক্লিয়ার? তো ফ্রেন্ডস এগিয়ে যাই আমরা। দিস ইজ দ্য বয় দ্যাট ডিড দ্য ক্রাইম। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দিস ইজ দ্য বয়। এবারে এই যে রিলেটিভ ক্লজটা রয়েছে, এটা রিলেটিভ ক্লজ কী করে বুঝলাম? কারণ এই যে আগে আছে না বয়, এটা অ্যান্টিসিডেন্ট, এর সম্পর্কে বলছে, নাউনের সম্পর্কে বললে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ মানে রিলেটিভ ক্লজ। তাহলে এটা একটা রিলেটিভ ক্লজ, এটা আমরা বুঝে গেছি। এইটাই হলো সেই ছেলেটা, ব্যাস এইটুকু বলে যদি আমি ছেড়ে দিই, এইটাই হলো সেই ছেলেটা, যদি এইটুকু বলে ছেড়ে দিই তাহলে ইনকমপ্লিট একটা সেন্স আসছে। কোন ছেলেটা, প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে। যখনই প্রশ্ন এসে গেল কোন ছেলেটা, তার মানে এই সেন্টেন্সটা কমপ্লিট না। তাহলে আমাদের যে ক্লজটা কমপ্লিট করতে লাগছে এটা রেস্ট্রিকটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা রেস্ট্রিকটিভ ক্লজ, তাই না? দিস ইজ দ্য বয় দ্যাট ডিড দ্য ক্রাইম। তাহলে এই দ্যাট ডিড দ্য ক্রাইম এটা হয়ে গেল আমাদের রেস্ট্রিকটিভ ক্লজ। এরই নাম
ডিফাইনিং ক্লজ, এরই নাম হলো তোমার এসেনশিয়াল ক্লজ, এরই নাম হলো দ্যাট ক্লজ, কারণ দেখো দুটোই দ্যাট দিয়ে শুরু করেছি। আচ্ছা, তুমি এবার বলবে দাদা এটা দ্যাট দিয়ে কেন শুরু করছে, এটাকে হু দিয়ে শুরু করো না। এটা নিয়ম আমি তোমাদের একটু আগেই বললাম যে যেগুলো দা সেম দিয়ে শুরু হবে, দা অনলি দিয়ে শুরু হবে, তারপর ফিউ, এ ফিউ, দা ফিউ, সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, দিস, দ্যাট, দোজ, দিজ ইত্যাদি দিয়ে শুরু হবে, সেগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাটই আসবে, হু আসে না। যেহেতু এটা দিস দিয়ে স্টার্ট হয়েছে সেই জন্য আমরা দ্যাট ব্যবহার করেছি। ক্লিয়ার? আর কোনো সমস্যা নেই আশা করছি। চলো নেক্সট। দ্য ম্যান হু মেট ইউ ইন দ্য মার্কেট ইজ এ ডক্টর। চলো আগে প্রিন্সিপাল ক্লজটা দেখে নিই আমরা। দ্য ম্যান ইজ এ ডক্টর, লোকটি হলো একজন ডাক্তার। বেশ, এবারে কোন লোকটি? দ্য ম্যান বলছি না, এই যখনই তুমি দেখবে যে আর্টিকেল হিসেবে ইনডেফিনিট আর্টিকেল না এসে ডেফিনিট আর্টিকেল এসে গেছে। আমরা জানি দু ধরনের আর্টিকেল আছে, এ আর এন, এগুলো ইনডেফিনিট আর্টিকেল, আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যখনই দেখবে যে নাউনের সাথে ডেফিনিট আর্টিকেল দিয়ে শুরু হয়ে যাচ্ছে সেন্টেন্স এবং সেই সেন্টেন্সটার অর্থটা ঠিক কমপ্লিট হচ্ছে না, মনে হচ্ছে আমরা চিনতে পারছি না যে কোন লোকটার কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে যে ক্লজটা রিলেটিভ ক্লজ হিসেবে আসছে সেই ক্লজটাকেই আমরা কি বলবো? রেস্ট্রিকটিভ ক্লজ বা ডিফাইনিং ক্লজ। তাহলে হু মেট ইউ ইন দ্য মার্কেট, কোন লোকটা ডাক্তার? যে লোকটার সঙ্গে রাস্তায় তোমার দেখা হয়েছিল, আমি সেই লোকটার কথা বলছি, সেই লোকটা ডাক্তার। কারণ ম্যান তো অনেক আছে, কোন ম্যান? তাহলে এই যে ম্যান, এই যে অ্যান্টিসিডেন্টটা, একে কি করছে? রেস্ট্রিক্ট করে দিচ্ছে, সব লোক থেকে একে আলাদা করে নিচ্ছে, আইডেন্টিফাই করছে একে, ডিফাইন করছে একে। যেহেতু ডিফাইন করছে, এক্সট্রা তথ্য দেয়নি, ডিফাইন করেছে, একে বেঁধে দিয়েছে একটা গণ্ডির মধ্যে, সেই কারণে এই ক্লজটাকে আমরা বলবো রেস্ট্রিকটিভ। কারণ রেস্ট্রিক্ট করছে, ডিফাইন করছে বলে এটাকে বলা হচ্ছে ডিফাইনিং ক্লজ। যেহেতু একে ছাড়া চলবে না, এসেনশিয়াল, ওই জন্য এর নাম এসেনশিয়াল ক্লজ। এবার তুমি বলো এটা তো দ্যাট দিয়ে শুরু হয়নি দাদা। না, ওই জন্য আমি বললাম সবসময় শুরু হয় না, সেই জন্য সবসময় দ্যাট ক্লজ বলা যায় না, এটাকে হু দিয়েও শুরু হতে পারে। তা সত্ত্বেও এটা রেস্ট্রিকটিভ, কারণ রেস্ট্রিকশন লাগাচ্ছে এর ওপরে। ওকে, তাহলে হু মেট ইউ ইন দ্য মার্কেট এটাও রেস্ট্রিকটিভ ক্লজ। চলো নেক্সট। দ্য বুক দ্যাট আই রোট ইন 2019 ইজ অ্যাবাউট টু পাবলিশ। আগে প্রিন্সিপাল ক্লজ বার করে নাও। দ্য বুক ইজ অ্যাবাউট টু পাবলিশ, এটা হলো প্রিন্সিপাল বা মেন ক্লজ আমাদের। তাহলে সাব ক্লজ কোনটা? দ্যাট আই রোট ইন 2019, এটা সাব ক্লজ। এবার সাব ক্লজের মধ্যে আবার এটা কি ক্লজ? নাউন ক্লজ না। অ্যাডজেক্টিভ ক্লজ ইয়েস, কারণ বুক সম্পর্কে বলছে, নাউনের সম্পর্কে যে বলেছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ মানে রিলেটিভ ক্লজ। ওকে, এতটা ক্লিয়ার হয়ে গেছে, এটা রিলেটিভ ক্লজ। এবার রেস্ট্রিকটিভ না নন রেস্ট্রিকটিভ? তাহলে এটাকে বাদ দিয়ে পড়ো। দ্য বুক ইজ অ্যাবাউট টু পাবলিশ, বইটা পাবলিশ হতে চললো। কোন বইটা? সঙ্গে সঙ্গে প্রশ্ন আসছে না কোন বইটা? যখনই প্রশ্ন এসে যাচ্ছে সঙ্গে সঙ্গে কোন বইটা, তার মানে আমরা বুঝতে পারছি না কোন বইয়ের কথা বলা হচ্ছে। বই তো অনেক আছে, তার মানে এই যে ক্লজটা একে ব্যাখ্যা করতে আসছে সেই ক্লজটা একে রেস্ট্রিক্ট করছে, ডিফাইন করছে, এটা রেস্ট্রিকটিভ ক্লজ। দ্যাট আই রোট ইন 2019, 2019-এ যে বইটা আমি লিখেছিলাম, তাহলে এটাকে রেস্ট্রিক্ট করে দিল। তাহলে এইটা হচ্ছে আমাদের রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। নেক্সট, এবার দেখো, গরিলাস হুইচ আর লার্জ অ্যানিম্যালস ক্যান সামটাইমস বি ফাউন্ড ইন জুস। যদি তুমি চিড়িয়াখানায় যাও সেখানে মাঝে মধ্যে গরিলা দেখতে পাবে, একদম ক্লিয়ার। তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজ হচ্ছে গরিলাস ক্যান সামটাইমস বি ফাউন্ড ইন জুস। যদি তুমি চিড়িয়াখানায় যাও মাঝে মাঝে সেখানে গরিলা দেখতে পাবে। এই সেন্টেন্সটা স্বয়ং সম্পূর্ণ, একে সম্পূর্ণ করার জন্য আর অন্য কোনো ক্লজের আমাদের কোনো প্রয়োজন নেই। প্রিন্সিপাল ক্লজ একাই কমপ্লিট। বি ফাউন্ডে কেন দাগ দিয়েছি? এটা প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে বি প্লাস ভি3, ফাইন ফাউন্ড ফাউন্ড। তাহলে বি প্লাস ভি3 মানে প্যাসিভ। গরিলা নিজেই নিজেকে দেখে না, গরিলাকে আমরা দেখছি, সেই জন্য এটা প্যাসিভে ব্যবহার করা হয়েছে। এইবার খেয়াল করো, আর এটাও খেয়াল রাখবে, জুস প্লুরাল হয়েছে। দেখো, যদি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে সিঙ্গুলার থেকে প্লুরাল, তাহলে জুর প্লুরালে কিন্তু ইএস লাগবে না, যদিও শেষে ও আছে, কিন্তু এই ভাওয়েলটার আগে আবার একটা ভাওয়েল আছে ও, সেই কারণে আমরা এস লাগিয়েছি, ইএস লাগাইনি। হুইচ আর লার্জ অ্যানিম্যালস, এই যে হুইচ আর লার্জ অ্যানিম্যালস, এই যে ক্লজটা, যদিও এই ক্লজটা গরিলা সম্পর্কেই বলছে, অর্থাৎ নাউনটা সম্পর্কেই বলছে, অ্যান্টিসিডেন্ট সম্পর্কেই বলছে, তাই এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ মানে রিলেটিভ ক্লজ। তাহলে এটা একটা রিলেটিভ ক্লজ বুঝে গেছি, কিন্তু রেস্ট্রিকটিভ না নন রেস্ট্রিকটিভ? তাহলে এ রেস্ট্রিকশান করেনি গরিলার ওপরে,
একে ব্যাখ্যা করেনি, শুধু কিছু এক্সট্রা তথ্য দিল যে গরিলা হুইচ আর লার্জ অ্যানিমালস, গরিলা যারা হচ্ছে বড় প্রাণী, এই যারা বড় প্রাণী এটা না বললেও চলতো, তাহলে এটা শুধু এক্সট্রা তথ্য দিচ্ছে এর সম্পর্কে। এই রিলেটিভ ক্লজটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটাকেই বলা হয় নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটাকে প্যারেনথেটিক্যাল ক্লজও বলে, কারণ দেখো এ কমা দেওয়ার মাধ্যমে, কমা এখানে আরেকটা কমা, এই দুটো কমার মাঝখানে আমরা কিছু এক্সট্রা তথ্য দিচ্ছি যেটা না দিলেও চলতো, এইটাকে বলে প্যারেনথেটিক্যাল ইউজ, সেই জন্য এটার নাম প্যারেনথেটিক্যাল ক্লজ। ওকে, আই স ইয়োর মাদার হু রেকগনাইজড মি, আমি তোমার মাকে দেখেছিলাম, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই স ইয়োর মাদার, এইটুকুই কমপ্লিট, আমি তোমার মাকে দেখেছিলাম, মিটে গেছে, আর কিছু প্রয়োজন নেই এখানে জানার, এখানে কোনো প্রশ্নও আসছে না। এই অংশটা দেখো, এই যে ক্লজটা হু রেকগনাইজড মি, যিনি আমাকে চিনতেন বা যিনি আমাকে চিনে ফেলেছিলেন, এটা না বললেও চলতো, এটা শুধু একটা এক্সট্রা তথ্য দিল মাত্র। সেই কারণে এই রিলেটিভ ক্লজটাকে আমরা বলবো নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এটা রিলেটিভ ক্লজ কেন? কারণ মাদার সম্পর্কে বলছে, নাউন সম্পর্কে বলছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ মানে রিলেটিভ ক্লজ। আশা করছি আর কোনো কনফিউশন নেই। এবার তুমি বলবে ট্রিক বলো দাদা, ট্রিক, এত কিছু আমরা বুঝতে পারবো না। তাহলে লক্ষ্য করো ভালো করে সেন্টেন্সগুলো কীভাবে লিখেছে। একটা ছোট ট্রিক তোমরা খুঁজে পেয়ে গেছো অলরেডি আশা করছি। যেটা নন রেস্ট্রিকটিভ ক্লজ হবে সেটা কমা দিয়ে শুরু হবে, অর্থাৎ যেটা আমাদের রিলেটিভ প্রোনাউন আছে, দেখো এই হুইচটা রিলেটিভ প্রোনাউন, এর আগে লক্ষ্য করো একটা কমা আছে। দেখো রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, এই হুটার আগে দেখো একটা কমা আছে। এবার তুমি বলবে এখানে তো দুটো কমা ছিল দাদা, এর পরেও কমা ছিল একটা, হ্যাঁ, কারণ এর পরে আরও একটু অংশ ছিল সেই জন্য একটা কমা ছিল, আর এর পরে তো আর কোনো অংশ নেই সেই জন্য আর কমা দেওয়ার দরকার নেই। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যেখান থেকে স্টার্ট হবে তার ঠিক আগে একটা কমা থাকবে। এখানে লক্ষ্য করো রিলেটিভ প্রোনাউন দ্যাট, এর আগে কমা নেই। রিলেটিভ প্রোনাউন দ্যাট, এর আগে কমা নেই। রিলেটিভ প্রোনাউন হু, এর আগে কমা নেই। রিলেটিভ প্রোনাউন দ্যাট, এর আগে কমা নেই। যদি কমা না থাকে সেটা হবে রেস্ট্রিকটিভ, যদি কমা থাকে সেটা হবে নন রেস্ট্রিকটিভ। তাহলে এটা আরও একটা সহজ পদ্ধতি তোমাদের চেনার জন্য। আর মনে রাখবে হুইচ আর দ্যাট দুটোই বসতে পারে। আমি তোমাদের বলেছিলাম দেখো অ্যানিম্যাল, ডগ অ্যানিম্যাল, অ্যানিম্যালের সঙ্গে হুইচও বসে রিলেটিভ প্রোনাউন হিসেবে, দ্যাটও বসে, কিন্তু রেস্ট্রিকটিভ ক্লজ হলে শুধুমাত্র দ্যাটই বসবে, হুইচটা বসানো যাবে না, কিন্তু হু বসানো যাবে, এটা মনে রাখবে। ওকে, তাহলে ফ্রেন্ডস রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ কমপ্লিট। চলো নেক্সট কনসেপ্টের দিকে এগিয়ে যাই আমরা। ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 32, আগের কনসেপ্টটা কিন্তু 31 ছিল, এবারে কনসেপ্ট নাম্বার 32। এখানে আমরা দেখব কন্ট্যাক্ট ক্লজ, এটা কি। ডিয়ার ফ্রেন্ডস, এবার আসছে আমাদের কন্ট্যাক্ট ক্লজ কাকে বলে। তো দেখো এই যে সেন্টেন্সটা আমি এর আগের কনসেপ্টেই লিখেছিলাম 31 নম্বরে, দ্য বুক দ্যাট আই রোট ইন 2019 ইজ অ্যাবাউট টু পাবলিশ। এখানে যেটা রিলেটিভ ক্লজ ছিল না আমাদের, এই যে দ্যাট আই রোট ইন 2019, যেটা একটা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ছিল, এই রিলেটিভ ক্লজটা শুরু হয়েছিল কি দিয়ে? দ্যাট দিয়ে। আর এই দ্যাটটাকে কি বলবো আমরা এখানে? এই দ্যাটটাকে আমরা এখানে বলি, এই দ্যাটটাকে আমরা এখানে বলবো রিলেটিভ প্রোনাউন। এটা একটু মনে রাখবে, এই যে হু, তারপরে ধরো হুইচ, তারপরে ধরো দ্যাট, হুম, হুজ, এইগুলো সব হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আর তোমাকে যদি প্রশ্ন করে হোয়াই, তারপরে ধরো হোয়ার, তারপরে হোয়েন, হাউ, এগুলো যদি এরকম জায়গায় আসে, অর্থাৎ রিলেটিভ ক্লজের শুরুতে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এদের বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। এটা একটু কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, যদি পরীক্ষায় পার্সিংয়ে চলে আসে কখনো, তাহলে অ্যান্সার যেন ভুল না হয় কোনটা রিলেটিভ প্রোনাউন এবং কোনটা রিলেটিভ অ্যাডভার্ব। বেশ, এবার এখানে লক্ষ্য করো এই যে দ্যাটটা আছে, এই দ্যাটটাকে চাইলে আমি উজ্জ্ব রাখতে পারি। অনেক সময় এরকম থাকে যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বটা উজ্জ্ব থাকে, অমিটেড অবস্থায় থাকে। এবার সেন্টেন্সটা পড়ো, দ্য বুক আই রোট ইন 2019 ইজ অ্যাবাউট টু পাবলিশ। সেন্স একদম কমপ্লিট, গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউনটা নেই।
যদি না থাকে তখন এই রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ যেটা বলেছিলাম এইটারই নাম পাল্টে হয়ে যায় কন্ট্যাক্ট ক্লজ। কি নাম হয়ে যাবে ফ্রেন্ডস? কন্ট্যাক্ট ক্লজ। একে আবার অনেক সময় জিরো রিলেটিভ ক্লজও বলে। জিরো রিলেটিভ ক্লজ কেন বলছে? কারণ রিলেটিভ প্রোনাউনটা নেই, ওই জন্য বলছে জিরো রিলেটিভ ক্লজ। আর যে প্রোনাউনটা উজ্জ্ব আছে একে বলা হয় অমিটেড রিলেটিভ। একে কি বলা হয়? অমিটেড রিলেটিভ। ক্লিয়ার? একইভাবে ধরো বললো দে থিঙ্ক হি লাইকস ইট। ধরো এই সেন্টেন্সটা, দে থিঙ্ক হি লাইকস ইট। তুমি দেখেই বুঝতে পারছো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এখানে যেটা আমাদের কনজাংশন যেটা ছিল কমপ্লেক্স সেন্টেন্সের, সেই কনজাংশনটা কি ছিল? দ্যাট। সেই কনজাংশনটা এখানে নেই, সেই কারণে আমরা চাইলে এটাকে কি বলতে পারি? একে আমরা জিরো কনজাংশনও বলতে পারি। একে আমরা কি বলতে পারি? জিরো কনজাংশন। দে থিঙ্ক দ্যাট হি লাইকস ইট, এটা জিরো কনজাংশনও বলা যায়। আবার এখানে আমরা অমিটেড রিলেটিভ হিসেবেও বলতে পারি এটাকে। ওকে, এটা কি অমিটেড রিলেটিভ বলে। আর এইখানে দে থিঙ্ক দ্যাট হি লাইকস ইট, এই দ্যাটটাকে আমরা জিরো কনজাংশনও অনেক সময় বলা হয়। আর এই যে ক্লজটা, এই ক্লজটাকে বলা হবে কন্ট্যাক্ট ক্লজ বা জিরো রিলেটিভ ক্লজ। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে কন্ট্যাক্ট ক্লজ নিয়ে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা নেই। চলো আরও একটা এক্সাম্পল আমি বলি এখানে। দ্য ভিডিও ইউ ওয়াচড এক্সপ্লেন্স ইট অল। ধরো এই সেন্টেন্সটা দিয়েছে, দ্য ভিডিও ইউ ওয়াচড এক্সপ্লেন্স ইট অল। এবার দেখেই বুঝতে পারছো যে রিলেটিভ ক্লজটা আছে এখানে দ্যাটটা উজ্জ্ব করা আছে, আর এইখানে ইউ ওয়াচড। এবার এটা একটা রিলেটিভ ক্লজ, তোমরা বুঝতেই পারছো। দ্য ভিডিও সম্পর্কে বলছে, কোন ভিডিওটা? যেটা সব কিছু এক্সপ্লেন করছে, দ্যাট ইউ ওয়াচড, যেটা তুমি দেখেছিলে সেই ভিডিওটার কথা বলছি। তাহলে এটা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, কিন্তু এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, সেই কারণে এই ক্লজটাকে কন্ট্যাক্ট ক্লজও বলা হয় বা জিরো রিলেটিভ ক্লজও একে কিন্তু বলা হয়। তাহলে চলো কনসেপ্ট নাম্বার 32 আমাদের কমপ্লিট। এবার আমরা দেখব কনসেপ্ট নাম্বার 33। রেয়ার ফ্রেন্ডস, যেহেতু জিরো এলো আমাদের আগের কনসেপ্টে, আবার এই কনসেপ্টে আমরা জিরো নিয়ে আসবো। আগেরটা ছিল জিরো রিলেটিভ, এবার আমি বলছি জিরো কন্ডিশনাল কী জিনিস। তাহলে কন্ডিশনাল ক্লজ কোনগুলো? যে ক্লজগুলো কোনো না কোনো কন্ডিশন বা শর্ত বোঝায়। মেনলি আমরা দেখব এগুলো 90% ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে ইফ দিয়ে শুরু হয়, কিন্তু সব সময় না। এটা হোয়েন দিয়েও শুরু হতে পারে, আনলেস দিয়েও শুরু হতে পারে, আনটিল দিয়েও শুরু হতে পারে, সবই কন্ডিশন বোঝায় এগুলো। অ্যাজ সুন অ্যাজ দিয়েও অনেক সময় শুরু হয়ে যায়, আবার প্রোভাইডেড দিয়েও শুরু হতে পারে। দেখো প্রোভাইডেড সমানই ইফ, এটা মনে রাখবে। প্রোভাইডেড শব্দটার অর্থ হচ্ছে ইফ, এটা খেয়াল রাখবে। অনেক সময় এই ক্লজগুলো হ্যাড দিয়ে শুরু হয়ে যায়, আবার হ্যাডের পরে সাবজেক্ট, তারপরে আবার মেন ভার্ব থাকবে, এইভাবেও শুরু হতে পারে। শুড দিয়ে শুরু হয়ে যায় এই ক্লজগুলো, আবার ফ্রেন্ডস শুড দিয়েও শুরু হয়ে যায়। তাহলে এদের বলা হয় কন্ডিশনাল ক্লজ। তুমি দেখেই বুঝতে পারবে যে এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে, একটা শর্ত বোঝাচ্ছে। এবার দেখো যে এই ইফ দিয়ে যদি আমি দেখতে পাই কন্ডিশন ক্লজ, যেটাকে ইফ ক্লজও বলা হয়, কারণ 90% ইফ দিয়ে শুরু হয়। তো এই যে ইফ কন্ডিশন ক্লজ বা ইফ ক্লজ, এর গঠন হয় আমরা জানি যে যদি ইফ ক্লজটা V1 বা V5 থাকে। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V5 মানে হচ্ছে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। ফ্রেন্ডস, একটা ভার্বের 7টা করে ফর্ম হয়। প্রথম যে ফর্মটা, এটাকে আমরা বলি V0 ফর্ম। এই V0 ফর্মটাকে বলা হয় বেস ফর্ম ভার্বের। সেকেন্ড হচ্ছে V1 ফর্ম, এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। থার্ড হচ্ছে V2, এটাকে বলা হয় পাস্ট ফর্ম। V3 এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে আসছে V4, এটাকে বলে প্রগ্রেসিভ ফর্ম অথবা কন্টিনিউয়াস ফর্ম। V5 একে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। তোমরা লিখে নাও, এগুলো নোট করে নাও, আমি বলে দিচ্ছি। থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম বলে কাকে? V5টাকে। আর যদি 2 + V0 হয়, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে দেখো 1 2 3 4 5 6 7, টোটাল 7টা করে ফর্ম প্রত্যেকটা ভার্বের আছে।
এবার তুমি বলবে যে এখানে 2+v1 শিখে আসছি এতকাল আমরা, তো আপনি এখানে 2+v0 কোথা থেকে লিখলেন? একটা তফাৎ আছে এই প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলো ভার্ব আছে তার মধ্যে একটা ভার্ব ছাড়া সমস্ত ভার্বের v0 আর v1 ফর্ম সেম, কিন্তু একটা ভার্ব এরকম আছে যার আলাদা, সেই ভার্বটা হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের v0 ফর্মটা তো বি, কিন্তু যেটা ফার্স্ট ফর্ম সেটা হচ্ছে ইজ, এম এবং আর। এম এবং আর হচ্ছে এর v1 ফর্ম, আর যেটা v5 ফর্ম সেটা হচ্ছে ইজ। এইবার দেখো এই 2 এর পরে কি আমরা এরকম লিখি 2m 2r এরকম লিখি, নাকি 2b লিখি? 2b লিখি আমরা। তাহলে যেহেতু 2b লিখছি তার মানে 2+v1 লেখা যাবে না, 2+v0 লিখতে হবে আমাদের। মোডালের পরেও তেমন v0 ফর্ম বসে, অর্থাৎ বেস ফর্মটা বসে। চলো এটা একটা অন্য কনসেপ্টে আমরা চলে এসেছিলাম বলতে বলতে, এটাকে বাদ দাও। তাহলে আবার আমরা ফিরে আসি কনসেপ্ট নাম্বার 33। আমরা শিখছি এখানে জিরো কন্ডিশনাল। তাহলে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের জানতে হবে যদি কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ যেটা ইফ দিয়ে শুরু হয়েছে সেই ক্লজটাতে যদি v1 বা v5 থাকে, তাহলে মেন ক্লজ যেটা হবে এটা সবসময় কমপ্লেক্স সেন্টেন্স, তাই একটা সাব ক্লজ থাকে যেটা কন্ডিশনাল আর একটা মেন ক্লজ থাকে। তাহলে মেন ক্লজের ভার্বটা কি হবে? সাধারণভাবে মেন ক্লজের ভার্বটাতে উইল প্লাস v0 থাকে, বা উইল প্লাস তোমরা v1 হিসেবেই জানো এটাকে, ভার্বের ফার্স্ট ফর্ম এটাই থাকে। তাহলে আমি এটাকে v1 লিখছি, এখানে লেখা উচিত v0 যদিও, কিন্তু যদি এটা v2 থাকে তাহলে এটা হয়ে যায় উড প্লাস v1। আর যদি এই কন্ডিশনাল ক্লজটাতে থার্ড ফর্ম থাকে ভার্বের, তাহলে এটা হয়ে যায় উড প্লাস হ্যাভ প্লাস v3, এটা হয়ে যায়। এবার সবসময় উড থাকে না, কখনো কুডও থাকতে পারে, কখনো শুডও থাকতে পারে, শুড হ্যাভ v3, কুড হ্যাভ v3, উড হ্যাভ v3, যা খুশি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে উড হ্যাভ v3টা দেখা যায়। এইটাই হচ্ছে কন্ডিশনাল ক্লজের নিয়ম, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। সেটা কি? যদি দেখো এদিকেও v1 আছে, এদিকেও v1 আছে, এদিকেও v5 আছে, এদিকেও v5 আছে, এদিকে v1 আছে, এদিকে v5 আছে, এদিকে v5 আছে, এদিকে v1 আছে, এই স্ট্রাকচার যদি দেখো, এই চারটে স্ট্রাকচারকেই বলা হয় জিরো কন্ডিশনাল। ভালো করে বুঝে নাও, কন্ডিশনাল ক্লজটা যে ভার্বটা আছে কন্ডিশনাল ক্লজে, সেই ভার্বটা যদি v1 বা v5 এদের মধ্যে কোনো একটা ফর্মে থাকে, যেটা মেন ক্লজ সেটাও যদি আবার v1 বা v5 এর মধ্যে কোনো একটাতে থাকে, অর্থাৎ দুটোই প্রেজেন্ট ফর্ম যদি হয়, তখন আমরা বলবো এটা একটা জিরো কন্ডিশনাল ক্লজ। এটা কখন হবে? যত ধরনের সত্য আছে আমাদের, ট্রুথ বলতে আমরা সাধারণভাবে ইউনিভার্সাল ট্রুথ বুঝি ফ্রেন্ডস, কিন্তু সবসময় ইউনিভার্সাল ট্রুথ হয় না। ট্রুথ অনেক ধরনের হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, ম্যাথামেটিক্যাল ট্রুথ হয়, ন্যাচারাল ট্রুথ হয়, জেনারেল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ট্রুথ হয়, হিস্ট্রিক্যাল ট্রুথ হয়, অনেক ধরনের ট্রুথ আছে। সবগুলোকে একসাথে আমরা বলি ইউনিভার্সাল, কিন্তু বলা উচিত নয়, শুধুমাত্র ট্রুথ বলাটাই বেটার। ইউনিভার্সাল ট্রুথের মধ্যে একটা ট্রুথ। তাহলে এই ধরনের যদি ট্রুথ থাকে কোনো, সেই ক্ষেত্রে এই জিরো কন্ডিশনালটা হয়ে যায়। ট্রুথ সত্য থাকতে হবে। যেমন ধরো আমি বললাম ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি বরফকে তাপ দাও বরফ গলে যাবে। এবার এই যে সেন্টেন্সটা, যদি বরফকে তাপ দাও বরফ গলে যাবে, এটা একটা ট্রুথ। কি ট্রুথ? এটা ন্যাচারাল ট্রুথ। তাহলে এই যে ন্যাচারাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ, এইটাকে এর মধ্যে যে প্রথম ক্লজটা আছে ইফ ইউ হিট আইস, এইটা হচ্ছে একটা কন্ডিশন, অর্থাৎ এটা একটা কন্ডিশনাল ক্লজ। যেহেতু দেখো ইফ দিয়ে শুরু হয়েছে, একটা শর্ত বোঝাচ্ছে, কিন্তু মেন ভার্বটা কি আছে? হিট, যেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মে আছে বা প্রেজেন্ট ফর্মে আছে। আর যেটা মেন ক্লজ রয়েছে দেখো, সেখানে এস বা ইএস যোগ হয়েছে, অর্থাৎ v5 থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু দুটোই প্রেজেন্ট ফর্ম। এই ক্লজটাকে বলা হয় জিরো কন্ডিশনাল ক্লজ। যদি তুমি না খাও তাহলে তোমার খিদে পাবে। দেখো এটা হচ্ছে একটা জেনারেল ট্রুথ। ইফ ইউ ডু নট ইট ইউ বিকাম হাংরি, যদি না খাও খিদে পাবে। তাহলে এটা একটা জেনারেল ট্রুথ, সাধারণ ট্রুথ একটা। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, প্রথমে আছে ডু, অর্থাৎ v1 এখানেও আছে, আবার দেখো বিকাম এখানেও আছে v1, তাহলে দুটোই প্রেজেন্ট ফর্মে আছে। অথচ এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে, ইফ দিয়ে শুরু হয়েছে, কন্ডিশনাল ক্লজ, অথচ প্রেজেন্ট ফর্মে আছে দুটো সাইডই। একে বলা হয় জিরো কন্ডিশনাল। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের জিরো কন্ডিশনাল জিনিসটা কি।
আচ্ছা, একটা ক্ষেত্র আছে মনে রাখবে জিরো কন্ডিশনালে, যেখানে ট্রুথ ছাড়াও অন্য ক্ষেত্রে জিরো কন্ডিশনাল হয়, সেটা হচ্ছে কোঅপারেশন। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করো, যদি আমি তোমাকে সাহায্য করব, যদি তুমি আমার সিক্রেটটা না বলো আমিও তোমার সিক্রেটটা বলবো না। এই যে কোঅপারেশন হচ্ছে, এই ক্ষেত্রেও জিরো কন্ডিশনালি বসে, এটা মনে রাখবে। চলো নেক্সট কনসেপ্ট দেখা যাক, কনসেপ্ট নাম্বার 34। ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 34, উইক ভার্ব আর স্ট্রং ভার্বের মধ্যে কি তফাৎ আমরা দেখব। এই জায়গাটাতে এই উইক ভার্ব আর স্ট্রং ভার্ব, রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব, এই চারটে যে বিষয় রয়েছে ভার্বের, এটা খুব কনফিউজিং। এক একটা গ্রামার বইয়ে এক এক রকমের লেখা থাকে। বেশিরভাগ গ্রামার বইয়ে তোমরা খুললে পাবে যে যেটাই উইক ভার্ব সেটাই রেগুলার ভার্ব, আর যেটাই স্ট্রং ভার্ব সেটাই হচ্ছে ইররেগুলার ভার্ব, এটাই দেয়া থাকে। কিন্তু যদি তোমরা পিকেদের সরকার দেখো, সেখানে কিন্তু স্পেসিফিক কিন্তু মেনশন করা আছে একটা কথা, যে যদিও এদের ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয় কিন্তু এদের মধ্যে তফাৎ আছে, এদের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা সেখানে নোট করা আছে। যদি তোমরা কোনো ভালো গ্রামার বই অ্যাডভান্স লেভেলের দেখো, সেখানে গিয়ে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু তোমরা দেখতে পাবে যে এরা কিন্তু সেম নয়, এদের মধ্যে তফাৎ আছে। তো সেটা আমি তোমাদের এখানে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যে কোনো একটা গ্রামার বই দেখে যেন প্রশ্ন করো না যে দাদা এই গ্রামার বইটাতে কিন্তু অন্যরকম বলা আছে, থাকবে। আমি তোমাদের বলে দিচ্ছি, অলরেডি আমি খানাস্টে গ্রামার বই দেখে নিয়েছি, তার উপরে বেস করে আমি তোমাদের এটা বলছি। এটা দেখে নাও, আর কোনো কনফিউশন থাকবে না। দেখো, উইক ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্বকে বলা হবে যে ভার্বের শেষে ডি থাকবে অথবা টি থাকবে, ব্যাস, বাকি সব কিছু ভুলে যাও, শুধু এইটুকু মনে রাখো। যে ভার্বটার যখন আমি পাস্ট টেন্স বানাবো বা পাস্ট পারফেক্ট বানাবো, একটু আগে এই সব বোঝানোর জন্যই আমি তোমাদের ওই V1 V2 এইসব বলছিলাম। যখনই দেখবে V1কে তুমি V2 আর V3 বানাচ্ছ, সেই V1 যেটা আছে এর সাথে ডি অথবা টি যখন তুমি লাগাচ্ছ, সেটা V2 বা V3 হয়ে যাচ্ছে। অর্থাৎ V2 এবং V3 দুটোতেই তুমি লক্ষ্য করছো শেষে একটা ডি আছে অথবা একটা টি আছে। আমি ইডি কেন বলছি না, কারণ ইডি বললেও শেষে তো সেই ডি থাকবে, সেই জন্য আর ইডি বলার কি দরকার, সেই জন্য এটাকে বলছি না। তাহলে হয় শেষে দেখবে ডি আছে অথবা টি থাকবে, কোনটার ক্ষেত্রে, V2তেও V3তেও, দুটোতেই থাকতে হবে। সেইটাকে আমরা বলবো উইক ভার্ব, কারণ এই ভার্বটার V2 আর V3 শেষে ডি অথবা টি আছে। সেকেন্ড পয়েন্ট, আরও একটা শর্ত আছে, সেটা কি, ইনসাইড ভাওয়েল পরিবর্তন হতেও পারে নাও পারে। ভালো করে দেখো, যে ভার্বটা V1 ফর্মে আছে সেই ভার্বটার ভিতরে যে ভাওয়েলটা রয়েছে সেই ভাওয়েলটা বদলাতেও পারে নাও বদলাতে পারে, কিন্তু মূল শর্ত হচ্ছে V2 আর V3 শেষে ডি বা টি থাকতে হবে। আশা করছি আর কোনো কনফিউশন নেই। এক্সাম্পলে চলে এসো। দেখো, V1-এ আছে ওয়ার্ক, V2-তে আছে ওয়ার্কড, V3-তেও তাই হয়, সেই জন্য আর লিখিনি আমি, সেম থাকে বলে। তাহলে ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। V2 শেষে দেখো আছে ডি। এই ওয়ার্ক যে শব্দটা ছিল এইখানেও ওয়ার্কই লেখা আছে, এর ভিতরের যে ভাওয়েলটা ছিল ও, সেটা বদলায়নি। আমি শর্তে বলেছিলাম বদলাতেও পারে নাও পারে, সেটা কোনো সমস্যা নেই, বদলাক বা না বদলাক। শেষে আমি দেখব ডি আছে, শেষে দেখব টি আছে, শেষে টি আছে, শেষে টি আছে। এইবার সেকেন্ড আমি চেক করে নিই, এখানে ইনসাইড ভাওয়েল বদলায়নি। এখানে দেখো বার্ন ছিল, এখানেও বার্নই আছে, কিচ্ছু বদলায়নি, অথচ শেষে টি আছে, তাহলে এটাও আমরা বলবো উইক, এটাও বলবো উইক ভার্ব। এখানে দেখো মিট, এখানে দেখো ইনসাইড ভাওয়েল বদলে গেছে, দুটো ইনসাইড ভাওয়েল ছিল, একটা ইনসাইড ভাওয়েল হয়ে গেছে, কিন্তু শেষে তো টি আছে, এটাও হয়ে যাবে উইক ভার্ব, কারণ শর্ত বলছে ইনসাইড ভাওয়েল বদলাতেও পারে নাও পারে, কিন্তু শেষে ডি আর টি থাকবে। কাট, ইনসাইড ভাওয়েল সেম আছে, কাট ছিল, এখানেও কাটই আছে, বদলায়নি, শেষে আবার টি আছে, এটাও হবে উইক ভার্ব। ভালো করে খেয়াল করো, এইখানে কিন্তু খেলা বদলে যাবে রেগুলার ইররেগুলারের ক্ষেত্রে। তো এই যে কাট ভার্বটা, এই যে মিট ভার্বটা, এই যে বার্ন ভার্বটা, এগুলো সবাই উইক ভার্ব। ভালো করে নোট করে নাও, এগুলো উইক ভার্ব। কোন শর্তে, এই দুটো শর্তে যেটা লিখে দিয়েছি, এই দুটো শর্ত ছাড়া যদি অন্য কিছু হয় সেটাই হবে স্ট্রং ভার্ব। তাহলে খেয়াল করো, সিং থেকে হয়ে যাচ্ছে স্যাং, তাহলে ছিল আই, ইনসাইড ভাওয়েল বদলে হয়ে গেছে এ, অথচ শেষে ডি বা টি কিচ্ছু নেই, এইটা হয়ে যাবে আমাদের স্ট্রং ভার্ব। রান থেকে হয়ে গেছে র্যান, শেষে ডি বা টি নেই, এইটা হয়ে যাবে স্ট্রং ভার্ব। গো থেকে হয়ে গেছে ওয়েন্ট, এইবার থেমে যাও।
তুমি বলবে দাদা আগের নিয়ম অনুযায়ী যদি আমি গো থেকে ওয়েন্ট ধরি তাহলে শেষে টি বসে গেছে, মিলে যাচ্ছে আমাদের, মাঝে ওটা ই হয়ে গেছে, জিটা ডব্লিউ হয়ে গেছে, হোক না। তুমি তো বলেছো যে ইনসাইডে বদলাতে পারে ভাওয়েলটা, এখানে নয় কনসোনেন্টও বদলেছে ভাওয়েলের সাথে, বদলাতেই পারে, কিন্তু শেষে তো টি আছে, তাহলে এটাকে তো আমাদের উইক ভার্ব বলা উচিত না। কারণ 3 নম্বর ফর্মটাতে গিয়ে দেখো কি হয়ে গেছে, 3 নম্বর ফর্মে আর কোথাও ডি বা টি তুমি পাচ্ছ না, যদিও ইনসাইড ভাওয়েল বদলায়নি। সেই কারণে এটাকেও স্ট্রং ভার্বই বলতে হবে, কারণ এই দুটো নিয়ম মিলছে না আমাদের, এই দুটো শর্ত মিলতে হবে, তবে তুমি সেটাকে উইক ভার্ব বলতে পারবে। তাহলে উইক ভার্ব আর স্ট্রং ভার্ব আশা করছি 100% ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা দেখি এই রেগুলার আর ইররেগুলারের ব্যাপারটা কি, চলো এটাও দেখা যাক। এটা আশা করছি নোট করে নিয়েছো, সবাই লিখে নিয়েছো খাতায়। ডিয়ার ফ্রেন্ডস, রেগুলার আর ইররেগুলারের ক্ষেত্রে দেখো, রেগুলার ভার্ব যেটা, এর 3টে শর্ত আছে এখানে রেগুলার হতে গেলে। কি, V1 থেকে যখন V2 যাবে ভার্বটা, শুধুমাত্র ইডি যোগ হবে, অন্য কিছু যোগ হবে না। আমি টিও লিখিনি এখানে, শুধুমাত্র ইডি যোগ করে এটা V2 এবং V3 হবে। ক্লিয়ার? প্রথম শর্ত। সেকেন্ড শর্ত বলা হয়েছে ইনসাইড ভাওয়েলে কোনো রকম পরিবর্তন হবে না, ইনসাইড ভাওয়েলের মধ্যে কোনো পরিবর্তন করলে কিন্তু চলবে না। আর তৃতীয় শর্ত বলেছে V2 আর V3 যে ফর্ম সেটা সেম হবে, V2 1 আর V3 1 এরকম হলে চলবে না, দুটোকে সেম হয়ে যেতে হবে। ঠিক আছে? তো এই 3টে শর্তই মিলতে হবে, তবে আমরা সেটাকে রেগুলার বলতে পারবো। খেয়াল করো, প্রথম এক্সাম্পলটা ওয়ার্ক থেকে আছে ওয়ার্কড, এটা V2, ওয়ার্কড এটা হচ্ছে V3। তাহলে দেখো ওয়ার্কের সাথে আমি ইডি বসিয়েছি, ইনসাইড ভাওয়েল ছিল ও, কোনো রকম পরিবর্তন ঘটেনি এখানে, এবং V2তেও ওয়ার্কড আছে, V3তেও ওয়ার্কড আছে, একদম সেম, কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে 100% আমরা বলতে পারবো এই যে ওয়ার্ক ভার্বটা আছে এটা রেগুলার ভার্ব। এবার তুমি বলবে দাদা তাহলে তো একই হলো বিষয়টা, কারণ এইটা কি তুমি বলেছিলে উইক ভার্ব, আর গ্রামার বই তো সেটাই বলে যে যেটাই উইক ভার্ব সেটাই রেগুলার ভার্ব। তাহলে উইক ভার্বটাই ছিল, ওয়ার্ক ভার্বটাই ছিল উইক ভার্ব, এই ওয়ার্ক ভার্বটাই আবার রেগুলার ভার্ব হলো, তাহলে তো সেমই হলো, তফাৎ কী করে হচ্ছে? এইবার দেখো তফাৎ হবে। এই কাট ভার্বটা খেয়াল করো, এই কাট ভার্বটাকে আমি উইক ভার্ব বলেছিলাম, কিন্তু এটাকে কি আমি রেগুলার ভার্ব বলতে পারবো? একটু খেয়াল করো ভালো করে, এই কাট ভার্বটার সঙ্গে কি ইডি যোগ হয় V2 V3 হওয়ার জন্য? না, ইডি যোগ হচ্ছে না, তাহলে এটা কখনোই রেগুলার ভার্ব নয়, এটা ইররেগুলার ভার্ব। তাহলে কাটটাকে এদিকে রাখতে হবে আমাদের, কাট কাট কাট, এটা ইররেগুলার। মিট ভার্বটা দেখো, এটাকে আমি উইক ভার্বে রেখেছিলাম, কিন্তু এখানে খেয়াল করো এর শেষেও ইডি নেই, এবং এর মাঝের যে ভাওয়েল ছিল এখানে দুটো ছিল, এখানে একটা হয়ে গেছে, তাহলে ইনসাইড ভাওয়েলে পরিবর্তন হচ্ছে, এটাকেও তাহলে আমি বলতে পারবো না যে এটা একটা রেগুলার ভার্ব। তাহলে মিটটাও হয়ে যাবে ইররেগুলার, কাটও হয়ে যাবে ইররেগুলার। তাহলে এখান থেকে বুঝেই গেছো তোমরা যে সমস্ত উইক ভার্ব যেগুলো সেগুলো কিন্তু রেগুলার নয়, তাই এদের আমি ইন্টারচেঞ্জেবলি বসাতে পারি না। ইররেগুলার ভার্বের এক্সাম্পলে দেখো, রান থেকে র্যান হয়ে যাচ্ছে, ইনসাইড ভাওয়েল বদলে যাচ্ছে। পুট থেকে পুট, এখানে ইডি নেই, তাহলে এটাও ইররেগুলার। মিট থেকে মেড। এইবার তুমি বলবে দাদা শো থেকে তো সোড হয়, আমরা জানি V2টা, তাহলে এখানে ইনসাইড ভাওয়েলও বদলায়নি, আবার ইডিও যোগ হয়েছে, তাহলে এটাকে ইররেগুলার কেন বলছো? কারণ 3 নম্বর শর্তটা পূর্ণ হচ্ছে না, যে V2 আর V3টা সেম হতে হবে, শো শোড শোন। 3 নম্বর ফর্মটা যদি তোমাকে শোন বলে দেয়, শো শোড শোন, তাহলে 3 নম্বর ফর্মটা বদলে গেছে V2 থেকে, সেই কারণে এটাকে আমরা ইররেগুলার বলবো, রেগুলার বলতে পারি না। এবার তুমি বলবে শো থেকে সোডও তো হয়, থার্ড ফর্মে হয়, এটার একটা আলাদা কনসেপ্ট আছে, সেটা তোমাদের পরে আমি কোনো দিন বলবো, এখন আর এত বলার সময় নেই। যে কিছু কিছু ভার্বের আছে, যেমন তোমার গট গেট ভার্ব আছে, গেট গট গট হয়, গেট গট গটেনে হয়, মেল্ট মেল্টেড মেল্টেডও হয়, মেল্ট মেল্টেড মল্টেনও হয়, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক হয়, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্কেন হয়। এর ব্যাপারটা কি? তাহলে এটা একটা আলাদা কেস, এটা কোনো দিন যদি সময় হয় তো বলবো সেই কনসেপ্টটা, এখন বলতে পারছি না। চলো লাস্ট কনসেপ্ট করে নেওয়া যাক, আমাদের কনসেপ্ট 35। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, এখানে আমরা শিখে নিলাম রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, উইক ভার্ব, স্ট্রং ভার্ব। পরের দিন যে ভিডিও আসবে যেখানে আমরা 36 নম্বর কনসেপ্ট থেকে করব 40 পর্যন্ত, লাস্ট সেটাই হবে আমাদের ক্লাস 15 নম্বর গ্রামারের। সেখানে আমি তোমাদের 16 কলা শেখাবো ভার্বের, অর্থাৎ 16 ধরনের ভার্ব তোমাদের বলবো। যদিও ভার্ব 16 নয়, 16,000 রকমের হতে পারে, কিন্তু প্রধান 16টা টাইপ আমি তোমাদের সেখানে ভার্বের বলবো। তার সাথে সাথে কত ধরনের ইট হয়, কত ধরনের উই হয়, এগুলো নিয়েও ডিটেলসে আলোচনা হবে। আরও
কিছু কিছু কনসেপ্ট আমি তোমাদের সেখানে করিয়ে দেবো, তো অবশ্যই দেখবে ভিডিওগুলো। চলো লাস্ট কনসেপ্ট করে নিয়ে। ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 35, আজকের লাস্ট কনসেপ্ট ড্যাংলিং পার্টিসিপল, যাকে মিস রিলেটেড পার্টিসিপলও বলা হয়, আনঅ্যাটাচড পার্টিসিপলও বলা হয়। এটাও তোমরা বলেছিলে যে এই কনসেপ্টটা একটু বলে দিতে, তো চলো এটা নিয়ে আলোচনা করা যাক। সিইং দ্য টাইগার, দ্য বয় ক্লাইম্ব দ্য ট্রি। এই পার্টিসিপল আমরা ইউজ করি সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য। জয়েনিংয়ের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা সেন্টেন্স তোমাকে দেবে, দুটো সেন্টেন্সকে বলবে সিম্পল সেন্টেন্সে জয়েন করুন, সেখানে আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করতে পারি। কি করব? দুটো ঘটনা দেখো দেয়া আছে অতীতের। ছেলেটা বাঘ দেখেছিল, ছেলেটা গাছে উঠে পড়েছিল। তাহলে দুটো সেন্টেন্স তোমাকে দেবে। দেখো এখান থেকে জয়েনিংও হয়ে যাচ্ছে আমাদের। দ্য বয় স দ্য টাইগার, এটা একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স দিল। আর একটা সিম্পল সেন্টেন্স দিল দ্য বয় ক্লাইম্ব দ্য ট্রি। দুটো সিম্পল সেন্টেন্স দিয়েছে, এই দুটোকে জয়েন করতে বলেছে। দুটোই অতীতকালে ঘটেছে, পাস্ট টেন্সে ঘটেছে। দুটো সেন্টেন্সের সাবজেক্ট সেম, তো এই দুটো সেন্টেন্সকে যদি সিম্পলে জয়েন করতে বলে তখন আমরা পার্টিসিপল ব্যবহার করে করতে পারি। পার্টিসিপল মানে হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করব যদি সেটা অ্যাডজেক্টিভের ফোর্স রাখে বা অ্যাডজেক্টিভের মতন ব্যবহার হয়, সেটাকে বলে পার্টিসিপল। ডিয়ার ফ্রেন্ডস, কীভাবে করি আমরা এই জয়েনিংটা? দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছে সেই যে ভার্বটা রয়েছে, সেই ভার্বটাকে প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সে নিয়ে যাই, বেস ফর্মে নিয়ে গিয়ে তার সাথে একটা আইএনজি লাগিয়ে বাকিটা লিখে দিই, কিন্তু প্রথম সাবজেক্টটা আমরা লিখি না। এটাই নিয়ম জয়েনিং করা। তাহলে এইটারই দেখো আমি জয়েনিং করে লিখেছি সিম্পল সেন্টেন্সে। শটাকে আমি প্রথমে সি বানিয়েছি, প্রেজেন্টে নিয়ে গেছি, তার সাথে আইএনজি লাগিয়েছি। তাহলে সিইং দ্য টাইগার, তারপরে একটা কমা দিতে হয়, তারপরে বাকি যেটা সেকেন্ড ঘটনাটা ঘটেছে অতীতকালে সেটাকে লিখে দিতে হয়, দ্য বয় ক্লাইম্ব দ্য ট্রি। তাহলে সিইং দ্য টাইগার, দ্য বয় ক্লাইম্ব দ্য ট্রি। এখানে পার্টিসিপল কোনটা? সিইং। এই সিইংটা হচ্ছে পার্টিসিপল। সিইং কাকে? টাইগারটাকে। তাহলে এর পরেই রয়েছে একটা নাউন, সেই জন্য এটা কাজ করছে একটা অ্যাডজেক্টিভের মতো, মানে ফোর্স আছে একটা অ্যাডজেক্টিভের, যদিও এর মধ্যে একটা ভার্বেরও ফোর্স আছে, কারণ ভার্ব থেকেই তো আসছে। তাহলে ভার্বেরও ফোর্স আছে, অ্যাডজেক্টিভেরও ফোর্স আছে, এইটাকে পার্টিসিপল বলা হয়। এবার সবসময় খেয়াল রাখতে হবে যে যেটা পার্টিসিপল হবে তার আগের সাবজেক্টটা কেন আমি উজ্জ্ব রাখছি, তার কারণ পার্টিসিপলের যে সাবজেক্ট সেটাই হচ্ছে মেন ক্লজের যেটা ভার্ব রয়েছে সেই ভার্বটার সাবজেক্ট। অর্থাৎ এখানে আমি দ্য বয় বসালেও মিলবে সেন্টেন্সটা, কিন্তু দুবার সেম সাবজেক্ট রিপিট করি না সিম্পল সেন্টেন্সে, এটা সুপারফ্লুয়াস হয়ে যায়। সেই কারণে প্রথম সাবজেক্টটাকে উজ্জ্ব রাখতে হয়, কিন্তু সাবজেক্টটা আছে। এবার একইভাবে লিসেনিং টু দ্য কর্ডস দ্য লেডি লার্নড মিউজিক, মানে গান শুনে শুনে মহিলাটি গান শিখে ফেলেছিল। এখানে এই যে পার্টিসিপলটা আছে লিসেনিং, এর সাবজেক্ট কোনটা? অবশ্যই যেটা আমাদের মেন ভার্বের সাবজেক্ট, তোমার মেন ক্লজের ভার্বের যেটা সাবজেক্ট, দ্য লেডি। তাহলে এই লিসেনিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য লেডি, অর্থাৎ এই লিসেনিং কাজটা লেডি করছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নর্মাল পার্টিসিপল। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ড্যাংলিং পার্টিসিপল জিনিসটা কি, মিস রিলেটেড জিনিসটা কি, আনঅ্যাটাচটা কি? যখন দেখবে পার্টিসিপল তো আছে, কিন্তু পার্টিসিপলটা এমন পার্টিসিপল যার আগে যদি তুমি মেন ভার্বের সাবজেক্টটাকে লাগাও তাহলে সেন্টেন্সটা হাস্যকর হয়ে যাবে, কখনোই তার অর্থ দাঁড়াবে না, মিলবে না। সেই পার্টিসিপলটাকে বলে মিস রিলেটেড পার্টিসিপল। আর মিস রিলেটেড পার্টিসিপল কখনো ইউজ করা যায় না, এটা গ্রামাটিক্যালি এরার হয়ে যাবে ইউজ করলে, সেটাকে আমাদের চেঞ্জ করে লিখতে হয়। তো চলো এক্সাম্পল স্বরূপ আমরা এখানে দেখে নিই। ডিয়ার ফ্রেন্ডস, এই দুটো এক্সাম্পল দেখো। স্ট্যান্ডিং অন দ্য শোর মাই আইজ রোমড ওভার দ্য সি। যখন আমি দাঁড়িয়েছিলাম নদীর ধারে আমার চোখ ঘুরছিল গোটা নদীটা জুড়ে। এবার খেয়াল করো এখানে পার্টিসিপল হচ্ছে স্ট্যান্ডিং অন দ্য শোর। এই পার্টিসিপলের সাবজেক্ট হবে, আমি তোমাদের আগেই বললাম যে সব সময় এর সাবজেক্ট হবে মেন ক্লজের যেটা ভার্ব আছে তার যেটা সাবজেক্ট, অর্থাৎ মাই আইজ। তাহলে স্ট্যান্ডিংয়ের আগে তুমি মাই আইজ বসিয়ে দাও। এইবার দেখো এই সেন্টেন্সটা একটা হাস্যকর সেন্টেন্স হয়ে যাবে। আমার চোখ দুটো যখন দাঁড়িয়েছিল সরে, চোখ দুটো দাঁড়িয়েছিল সরে না, তাহলে স্ট্যান্ডিং কাজটার সাবজেক্ট মাই আইজ নয়, এই ভার্বের সাবজেক্ট মাই আইজ নয়, অথচ পার্টিসিপলটা এমনভাবে ইউজ করা হয়েছে যেন মনে হচ্ছে এইটাই এর সাবজেক্ট। এই পার্টিসিপলটা তার মানে মিস রিলেটেড হয়ে গেছে।
কারণ এর সঙ্গে সাবজেক্টটা রিলেশন পাচ্ছি না আমরা, এটা ঠিক অ্যাটাচ নেই সাবজেক্টের সঙ্গে, ওই জন্য এটাকে বলে আনঅ্যাটাচড পার্টিসিপল, মিস রিলেটেড পার্টিসিপল, বা ঝুলে রয়েছে স্থির নয়, ওই জন্য বলে ড্যাংলিং পার্টিসিপল। তাহলে তুমি বলবে এই সেন্টেন্সটা দাদা তার মানে রং, এটা তো এরার আছে সেন্টেন্সটায়। অবশ্যই, যদি তোমাদের এটা এরার কারেকশানে আসে আর এটা যদি এ সেকশান বলে, তাহলে এ সেকশানটাতেই এরার রয়েছে, ভুল রয়েছে, তাহলে এ অ্যান্সার করে দিয়ে চলে আসবে। তাহলে তুমি বলবে এবার সঠিকটা কী হবে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে? দাঁড়িয়েছিল কে? আসলে আমি দাঁড়িয়েছিলাম আর আমার চোখ ঘুরছিল, তার মানে এখানে আমি দাঁড়িয়েছিলাম, তাহলে এইখানে লিখবো আমি হোয়াইল আই ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য শোর। তাহলে হোয়াইল আই ওয়াজ, এতটা আমাদের অ্যাড করতে হবে শুরুতে, তবে সেন্টেন্সটা কারেক্ট হবে। কিন্তু এই সেন্টেন্সটা তখন আর সিম্পল সেন্টেন্স থাকবে না, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সেকেন্ডটা দেখো, বিং ইন দ্য স্কাই উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাট নাইট। আমরা রাত্রে জার্নি শুরু করেছিলাম যখন আমরা আকাশে ছিলাম। এই যে বিং পার্টিসিপেলটা আছে, এই বিং পার্টিসিপেলের সাবজেক্ট কি? যেটা মেন ক্লজের ভার্বের সাবজেক্ট উই। এবার যদি এই উইটাকে তুমি এখানে বসাও, সেন্টেন্সটা দেখো হাস্যকর মানে হয়ে যাবে। যখন আমরা আকাশে ছিলাম তখন আমরা যাত্রা শুরু করেছিলাম। ভাই আমরা কী করে আকাশে চলে যাব? তার মানে বোঝা যাচ্ছে যে বিং পার্টিসিপেলের সাবজেক্ট উই নয়, এই পার্টিসিপেলটা কি বলে? মিস রিলেটেড পার্টিসিপল বা ড্যাংলিং পার্টিসিপল বা আনঅ্যাটাচড পার্টিসিপল। তাহলে তুমি বলবে এখানে কারেক্ট সেন্টেন্সটা কী হবে? আসলে আকাশে ছিল কে? চাঁদ ছিল আকাশে, আর আমরা যাত্রা শুরু করেছিলাম। তার মানে এই বিং ভার্বটা সাবজেক্ট হচ্ছে, আসলে এই পার্টিসিপলটা সাবজেক্ট হলো দ্য মুন। তাহলে তুমি আগে বসিয়ে দাও দ্য মুনকে, দ্য মুন বিং ইন দ্য স্কাই উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাট নাইট। এবার কারেক্ট হয়ে যাবে সেন্টেন্সটা, এবং এটা সিম্পল সেন্টেন্সই রইল, এটা সিম্পল। এইবার কি করে এটা সিম্পল হলো? সাবজেক্টের পরে পার্টিসিপল যোগ হয়েছে বিং দিয়ে, এইটাকে বলে নমিনেটিভ অ্যাবসলিউট। কি বলে ফ্রেন্ডস এটাকে? নমিনেটিভ অ্যাবসলিউট বলে এই স্ট্রাকচারটাকে, যেখানে সাবজেক্ট প্লাস পার্টিসিপল প্লাস আদার ওয়ার্ডস থাকছে, তারপর একটা ক্লজ শুরু হচ্ছে সিম্পল সেন্টেন্সে, সেটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে বুঝতে পারছো, এখানে যদি এই তোমার নাউনটা না বসাতাম, এই সাবজেক্টটা না বসাতাম, তাহলে এটা হয়ে যেত মিস রিলেটেড পার্টিসিপল, আর যখনই আমি এখানে সাবজেক্টটা বসালাম এটাই হয়ে গেল নমিনেটিভ অ্যাবসলিউট। ডিয়ার ফ্রেন্ডস, আজ এতটাই থাকছে। আর 5টা কনসেপ্ট আমি তোমাদের শিখিয়ে দেবো পরের ক্লাসে, তাহলে 15টা ক্লাস আমাদের গ্রামারের কমপ্লিট। আর আমাদের যে যাত্রা, গ্রামারের যাত্রা এতটাই থাকবে তোমাদের SLSTর আগে পর্যন্ত। তবে ক্লাস এখন চলবে আমাদের, আরও ক্লাস আসবে, দেখতে থাকো আর শেয়ার করবে অবশ্যই ভিডিওগুলো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।